নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী স্বপন কুমারের লেখা একটি গোয়েন্দা উপন্যাস, অদৃষ্টের পরিহাস। আজকের প্রথম পর্ব। বৈঠক তখন বেশ জমে উঠেছে। কলকাতার কয়েকটি অঞ্চলের নামকরা গুন্ডা ও বদমাইশদের বৈঠক এটা। তাই ঘটনাস্থলও অত্যন্ত কুরুচিপূর্ণ একটা অঞ্চল, দমদম। সাউথ সিটি রোড ধরে কিছুটা গিয়ে বাঁদিকের ঘন বসতিপূর্ণ বস্তি অঞ্চলটার একটা ঘর। বিভিন্ন স্থান থেকে রাত ৮টার পরেই এখানে লোক জমতে শুরু হয়। বৈঠক বসে, বিভিন্ন ধরনের জিনিসের আলোচনা চলে। তবে সেগুলো সাধারণ লোকের কাছে বোধহয় অরুচিকর বলেই মনে হবে। শুধু আলোচনাই নয়, তার সঙ্গে চলে নেশা আর তাসের জুয়ো। মাঝে মাঝে এই নিয়ে কিছুটা হট্টগোলও হয় ওদের মধ্যে। দু একবার ছোড়া মারামারিও যে না হয়েছে এমন নয়। তবুও এই নিত্য নৈমিত্তিক বৈঠক যথাসময়ে বসবেই। তাসের জুয়োর বদলে নতুন এক ধরনের জুয়ো খেলা চলেছে আজ। রোজ একঘেয়ে ফ্ল্যাশ খেলা তাদের ভালো লাগছিল না বলেই বরাহনগরের একজন গুন্ডা কাল্লু খা আজ এই নতুন খেলাটার আমদানি করেছে। এই খেলাটাকে কেন্দ্র করেই আজ বেশ একটু নতুন ধরনের উৎসাহ দেখা গেল ওদের মধ্যে। আর সেই সঙ্গে চলতে থাকে গ্লাসের পর গ্লাস ফেনিল সুরার উদ্দাম প্রবাহ। খেলা জমে ওঠে। কাটা খেলাতে ঘন ঘন মোটা মোটা টাকার আমদানি হওয়াতে একদল যথেষ্ট উৎসাহিত হয়ে ওঠে, আর একদল বারবার হেরে গিয়ে বেশ কিছুটা মনক্ষুণ্ণ হয়। কাল্লু খা, মির্জা আর ইসমাইল প্রত্যেকে ২৫-৩০ টাকা জিতেছিল, আর বেশিরভাগ হারছিল ভরত সিং আর শেহজাদা হুসেন, এই দুজন গুন্ডা। শেহজাদার বেশ ২ পয়সা আছে, তাই ৪০-৫০ টাকা হেরেও সে বিশেষ মনক্ষুণ্ণ হয়নি। কিন্তু এক্কেবারে মিইয়ে গিয়েছিল ভরত সিং। তার হাবভাব দেখে মনে হচ্ছিল যে আর ২-১টা দান খেলেই সে উঠে পড়বে। এমন সময় একটা দানে ভরত সিং বেশ মোটা কিছু টাকা জিতে গেল। শেষবারের মতো সব টাকা হেরে উঠে যাবে এই মনে করে সে ২-এর ঘরে ধরেছিল শেষ সম্বল ৬০টি টাকা। সৌভাগ্যের বিষয়, কাটা থামলে দেখা গেল সেটার মুখের সামনে ৩টি ৭। মনের আনন্দে লাফিয়ে ওঠে ভরত সিং। একটি দানে সে পেয়েছে ২৫ টাকার কিছু বেশি। ঠিক এমনই সময় দরজাটা খুলে গেল। ঘরের মধ্যে প্রবেশ করল দীর্ঘকায় একটি মূর্তি। পরনে তার দামি স্যুট, পায়ে বুট, মুখে দামি সিগারেট। একটি মুহূর্তের মধ্যে সারা ঘরের বুকে মৃত্যুর তুহিনতা ঘনিয়ে আসে যেন। চারদিক নিশ্চিম চুপচাপ। প্রত্যেকে সামান্য শব্দ করতেও ভুলে গেছে বলে মনে হয়। লোকটিকে দেখেই সকলে উঠে দাঁড়ায়। অবশ্য এটা তাদের শিখিয়ে দেওয়া হয়নি। গভীর শ্রদ্ধায় অথবা ভয়ে তারা এমনই করে থাকে। এই লোকটি হচ্ছে উত্তর কলকাতার বিখ্যাত ক্রিমিনাল শঙ্কর প্রসাদ মিশ্র। অদ্ভুত লোক এই শঙ্কর প্রসাদ। তার জীবনের ৩৩টি বছরের মধ্যে সে ১৩টি মানুষকে নিজের হাতে খুন করেছে। শুধু খুন বললেই চলবে না, তাদের দেহের প্রত্যেকটি অংশও কেটে টুকরো টুকরো করবার প্রতি একটা দুর্নিবার আকাঙ্ক্ষা শঙ্কর প্রসাদের। কথা বলে অত্যন্ত কম, গতিভঙ্গি দুর্বিনীত। পৃথিবীর কাউকে সে সামান্যতম ভয় করে বলে আজ পর্যন্ত জানা যায়নি। কিন্তু মাঝে মাঝে এমন এক একটি কাজ সে করে বসে যার কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। পুলিশের কালো খাতার পাতায় বেশ বড় বড় অক্ষরেই লেখা আছে শঙ্কর প্রসাদের নাম, কিন্তু আজ অবধি সে একবারও ধরা পড়েনি, কিংবা কোনো দিন যে তাকে ধরা যাবে এই আশাও পুলিশ মহলের কারও ছিল না। গভর্নমেন্ট থেকে মোটা মোটা রিওয়ার্ড ঘোষণা করা হয়েছিল শঙ্কর প্রসাদকে জীবিত অথবা মৃত ধরে দেবার জন্যে, কিন্তু অত টাকা রিওয়ার্ডের লোভেও কেউ তার সম্বন্ধে কোনো খবর পুলিশকে জানায়নি। শুধু জনসাধারণই নয়, আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ ক্রিমিনালরাও জানে যে
শঙ্কর প্রসাদ সম্বন্ধে কোনো কথা পুলিশকে জানালে অথবা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তাকে প্রায় মৃত্যুর সামনে গিয়ে দাঁড়াতে হবে। ক্ষমা কথাটা শঙ্কর প্রসাদের অভিধানের কোথাও লেখা নেই। আর বিশ্বাসঘাতকতার শাস্তি সে একটাই দিয়ে থাকে, তা হচ্ছে মৃত্যু। তাই তাকে ধরা যাবে কি করে? তার ভয়ে সারা কলকাতার প্রত্যেকটি লোক এমন সন্ত্রস্ত যে কেউ কখনো তার বিরুদ্ধে কোনো সংবাদ সাহস করে পুলিশের রিপোর্ট করে না। সাধারণ মানুষ জানে, শঙ্কর প্রসাদের বিরুদ্ধে কোনো সংবাদ পুলিশের কাছে যে জানাবে, ঠিক কয়েকটি ঘন্টার মধ্যেই তার শেষ নিঃশ্বাস বাতাসের সঙ্গে মিলিয়ে দিতে দ্বিধা করবে না সে। তাই মানুষ তাকে ভয় করে, সম্ভ্রমও করে কিছুটা। সম্ভ্রম করারও কারণ আছে। জীবনে কোনো দিনই বিনা কারণে শঙ্করপ্রসাদ কোনো কাজ করে না। বিনা কারণে নারীর মর্যাদাকে কোনো দিন সে নষ্ট হতে দেয়নি। কখনো কোনো গরিব দুঃখী বা নিপীড়িত মানুষের একটি টাকাও জোর করে ছিনিয়ে নেয়নি সে। আর যে সব লোককে সে হত্যা করেছে তার জীবনে, তারা প্রত্যেকেই সাধারণ মানুষের চোখে ঘৃণার হোক, নিন্দার হোক। তাদের হত্যা করে শঙ্করপ্রসাদ কিছু অন্যায় করেছে বলে সাধারণ মানুষ ভাবে না। এই হচ্ছে শঙ্করপ্রসাদের সংক্ষিপ্ত পরিচয়। শঙ্করপ্রসাদকে দেখে ঘরের মধ্যে উপস্থিত সকলে উঠে দাঁড়িয়েছিল। শঙ্করপ্রসাদ ইঙ্গিতে তাদের বসতে বলল। তারপর গম্ভীরভাবে প্রশ্ন করল, আজ যে দেখছি নতুন খেলা চলেছে? হ্যাঁ, কাল্লুখা উত্তর দিল। আমি ওটা নিয়ে এসেছি। রোজ রোজ ফ্ল্যাশ খেলতে আর ভালো লাগছিল না। শঙ্করপ্রসাদ উত্তর দেয় না, গম্ভীরভাবে খেলা দেখতে থাকে। মিনিট তিনেক খেলা দেখে শঙ্করপ্রসাদ। তারপরেই কাল্লু খাঁ একটি সুরাপূর্ণ গ্লাস এগিয়ে দেয় তার দিকে। গ্লাসটির দিকে তাকিয়েই শঙ্করপ্রসাদ যেন আঁতকে ওঠে। তার মুখখানা ফ্যাকাশে আকার ধারণ করে। রগের শিরা দুটো দপদপ করতে থাকে। চোখ দুটো থেকে যেন বিশ্বের ঘৃণা আর ক্রোধ একসঙ্গে ঝরে পড়ে। তার ভাব পরিবর্তন লক্ষ্য করে কাল্লুখা গ্লাসটা টেবিলের ওপর রাখে। শঙ্করপ্রসাদের মনে হতে থাকে গ্লাসের সফেন সুরার প্রতিটি ফেনায় যেন প্রতিফলিত হচ্ছে একটি মুখ। একখানি মুখের কাতর ভয়ার্ত চাহনি যেন প্রতিটি ফেনার মাঝ দিয়ে প্রতিবিম্বিত হয়ে তাকে নিদারুণভাবে পরিহাস করছে। তার দিকে চেয়ে ঘৃণার হাসি হাসছে, বিদ্রূপ করছে তাকে। কি কাতর এবং আতঙ্কপূর্ণ দৃষ্টি! অথচ তা থেকে কেমন যেন ঘৃণা আর পরিহাস ফুটে উঠে তার সারা মনে জ্বালা ধরিয়ে দিচ্ছে। কি ওটা? কার মুখের প্রতিফলন দেখা যাচ্ছে ওর মধ্যে? কেন ওই একখানি মুখের চিত্র প্রতিবিম্বিত হচ্ছে সফেন সুরার প্রতিটি বুদবুদের মধ্যে? শঙ্করপ্রসাদের আকৃতি ভয়াবহ হয়ে ওঠে। কপালে তার বিন্দু বিন্দু ঘাম, দু চোখে ক্রোধ আর জিঘাংসার মিশ্রণ। শঙ্করপ্রসাদ প্রাণপণে আত্মসংবরণ করবার চেষ্টা করে, কিন্তু কিছুতেই আত্মসংবরণ করতে পারে না সে। প্রাণপণে গ্লাসটার ওপর সজোরে একটা ঘুষি মারে। একটি মুহূর্ত ঝনঝন করে গ্লাসটা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। চারদিকে ছিটকে পড়ে কাচের টুকরোগুলো। কতগুলো কাচ শঙ্করপ্রসাদের হাতের মধ্যে ঢুকে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। সারা মেঝেতে ফোঁটা ফোঁটা রক্ত ছড়িয়ে পড়ে। পকেট থেকে দ্রুত রুমালটা বের করে শঙ্করপ্রসাদ হাতে বেঁধে ফেলে। ভরত সিং হঠাৎ অখণ্ড নীরবতা ভেঙে প্রশ্ন করে, এটা কেন করলেন স্যার? এতে তো আপনারই হাত জখম হলো। কিন্তু শঙ্করপ্রসাদ কোনো উত্তর দেয় না। ঘাটটা ফিরিয়ে নেয় ওদের দিক থেকে। তারপর দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যায়। সারা ঘরে তখন বিস্ময়ের গুঞ্জন শুরু হয়ে গেছে। শঙ্করপ্রসাদের আলোচনা নেশালু জুয়ারিদেরও তাদের খেলা থেকে বিরত করে। কিন্তু এইসব দুর্ধর্ষ ক্রিমিনালদের মনেও এতটুকু সাহস ছিল না যে তারা শঙ্করপ্রসাদকে এর কারণ জিজ্ঞাসা করে। আজীবন তারা শঙ্করপ্রসাদকে ভয় করতেই শিখেছে। শিখেছে শ্রদ্ধা করতে, তার আদেশ মান্য করতে। কিন্তু তার কাছে কোনো কাজের কৈফিয়ত চাইবার সাহস আজ পর্যন্ত কারো হয়নি। জুয়ারিদের এটা বুঝতে দেরি হয় না যে নিশ্চয়ই কোথাও কিছু অঘটন ঘটেছে। নিশ্চয়ই শঙ্করপ্রসাদ মনে আঘাত পেয়েছে, কিন্তু সেটা কি তা কেউ স্থির করতে পারে না।
তাই তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। তাদের এত স্বাদের নতুন জুয়া খেলাও থেমে যায় অল্পক্ষণের মধ্যেই। সকলের মুখে মুখে শুধু ফিরতে থাকে শঙ্কর প্রসাদের কথা। ও কি পাগল, উন্মাদ, না প্রতিহিংসা পরায়ণ কোনো প্রেতাত্মা? হিম ঝরা রাত, কুয়াশায় মোড়া, পৃথিবী শুদ্ধ লোক ঢলে পড়েছে নিথর নিদ্রার কোলে। বহুদূরের কোন একটা পেটাঘড়ি জানিয়ে দিল রাত তখন 2টো। জেগে থাকা কোনো প্রাণীর স্পন্দন নেই। গ্যাস পোস্টগুলোর ক্লান্ত চোখে যেন অসীম পাণ্ডুরতা। নৈশ প্রহরের জাগর রক্ষক যেন অস্পষ্ট শব্দ। ধীর পথে এগিয়ে চলেছে একজন লোক। শহরতলি পার হয়ে শহরের প্রান্তে সে এসে পড়েছে। আর কিছুটা এগোলে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড শেষ করে সে কলকাতার বুকে পা ফেলবে। ব্রিজের উপর উঠবার জন্যে পা বাড়ায় লোকটা, কিন্তু এগোতে পারে না। পা শ্লথ, অসীম শ্রান্তি যেন তার সারা দেহে আর মনে। প্রতিটি পা ফেলতে অসহ্য কষ্ট সহ্য করতে হচ্ছে তাকে, এমনই অবস্থা হয়েছে তার। পেছনে শব্দ, দূরে, বহু দূরে কে যেন কাঁদছে গুমড়ে গুমড়ে। অসহ্য যন্ত্রণার অব্যক্ত গোঙা নিয়ে ভেসে আসছে যেন, কাকে যেন ডাকছে। ওরা কারা? কাদের এ বুকফাটা মর্মভেদী আর্ত আহ্বান? শঙ্কর, শঙ্কর! কে শঙ্কর? কোথায় শঙ্কর? আজকের শঙ্কর প্রসাদ পুলিশের চোখে পলাতক আসামি। তাকে কে ডাকবে? শঙ্কর প্রসাদ ফিরে তাকায়। অসহ্য উত্তেজনায় তার সে দৃষ্টি যেন ফেটে পড়ছে। নিদারুণ বিস্ময়ে তার সঙ্গে মেশানো। কিন্তু কই, কেউ নেই। ফাঁকা প্রান্তর বাঁ দিকে, ডান দিকে বহুদিনের পুরনো কতগুলো বাড়ির কঙ্কাল। পেছনে সর্পিল রেখার মতো পড়ে আছে সুবিস্তীর্ণ, শান্ত, ঘুমন্ত ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। না, এ তবে প্রহেলিকা, রাত্রির বীভৎস বিদ্রুপ। এ হতে পারে না। এ কাদের কণ্ঠস্বর? মরণ সাগরের ওপার থেকে বহুদিন পূর্বের কতকগুলি লোকের স্বর যেন তার পেছনে পেছনে ধাওয়া করেছে। শঙ্করপ্রসাদ এগিয়ে চলে, আরও এগিয়ে, ধীর পদে, টেনে টেনে পা ফেলে ফেলে এগোয়। আবার শব্দ, নারী কণ্ঠের আহ্বান, শঙ্কর, শঙ্কর! কেউ এই নারী? এ যেন বহুদিন পূর্বে মৃতা অনমিত্রার কণ্ঠস্বর। অনমিত্রা? এ স্বর কি তবে অনমিত্রার? কিন্তু শঙ্কর প্রসাদের সারা দেহে মনে বিপুল উত্তেজনা। আজই সন্ধ্যায় সে একটি সুরাপূর্ণ পাত্রের প্রতিটি বুদবুদের মধ্যে প্রতিফলিত দেখেছে অনমিত্রার ছবি। অনমিত্রা যেন তাকে বিদ্রূপ করছিল, করছিল পরিহাস। সে যেন বলতে চাইছিল, কি দেখছ? মরেও আমি মরিনি, আমি জীবন্ত, আমি বেঁচে আছি, চিরদিন এমনই বেঁচে থাকব। তোমার প্রতিটি কাজে তোমার পেছনে পেছনে ছায়ার মতো ঘুরে বেড়াবো আমি। বহুদিন পূর্বে যে অন্নমিত্রার মৃত্যু হয়েছে, বহু বহু পূর্বে যার অন্তিম দীর্ঘশ্বাস বাতাসের বুকে মিশে গেছে, সে কি করে আজ ফিরে এসে দাঁড়াবে তার সামনে? আর অন্নমিত্রার এ মৃত্যু ঘটেছে তারই চোখের সামনে। অন্য কারো মুখে শোনা কাহিনী এ নয়, এ নিষ্ঠুর জ্বলন্ত সত্য। কিন্তু তবু যেন অন্নমিত্রা ঘুরছে তার পায়ে পায়ে, তার আশেপাশে। প্রতিটি পদবিক্ষেপে সে দেখছে তার ছবি। কি করে তা সম্ভব? শঙ্করপ্রসাদ কি পাগল হয়ে গেছে? জীবনে অজস্র নরহত্যা করতেও যে শঙ্করপ্রসাদের হাত এতটুকু কাঁপেনি, অসংখ্য নররক্তে হাত রঞ্জিত করেও অমিত বিক্রমে পুলিশ বাহিনীর চোখে ধুলি নিক্ষেপ করে পালিয়ে বেরিয়েছে, সে শঙ্করপ্রসাদের এ চিত্তবিভ্রম কেন? কেন তার এ অসহনীয় দুর্বলতা, এ অবসাদ? ঠান্ডা রাতেও শঙ্করপ্রসাদের সমস্ত পোশাক ঘামে ভিজে যায়। সারা মন কেমন যেন তোলপাড় করতে থাকে। অনেক কষ্টে মনকে দৃঢ় করে শঙ্করপ্রসাদ এগোয়, জোরে জোরে পা ফেলে ফেলে। ভারী বুটের শব্দ ওঠে, ধপ ধপ। আবার আহ্বান, শঙ্কর, শঙ্কর!
এবার শুধু অনমিত্রার কণ্ঠ নয়, অনেক অনেকগুলি কণ্ঠস্বর একসঙ্গে যেন তাকে আহ্বান জানায়। এতদিন ধরে সে একে একে যাদের নিজের হাতে হত্যা করেছে, যাদের সে পশুর মতো নিজের হাতে টুকরো টুকরো করে কেটেছে, তারাই যেন আজ একে একে তার পেছনে পেছনে ছুটে আসছে। তাকে আজ তারা ডাকছে, তাকে বিদ্রূপ করছে, তাকে জানাচ্ছে অবজ্ঞা আর ঘৃণা। শঙ্করপ্রসাদ যেন লাফিয়ে ওঠে। মুমূর্ষু মানুষের করুণতা তার দু চোখে। কিন্তু সে শুধু একটা মিনিট, তারপরেই সেখানে ফুটে ওঠে ভয়াবহ জিঘাংসা, নেশা। হত্যাকারীর বিভীষণ রূপ ফুটে ওঠে তার দেহের প্রতিটি রেখায় রেখায়। আপন মনেই সে ভয়ার্ত চিৎকার করে ওঠে, কন হ্যায়? বহুদূর থেকে আগত একটি বিটের কনস্টেবলের কণ্ঠধ্বনি ভেসে আসে। নীরব নৈশ প্রহরে এই অদ্ভুত ভয়ঙ্কর শব্দ তাকে বিচলিত করেছে। সে দ্রুত ছুটে আসতে থাকে ঘটনাস্থলের দিকে। কনতুম? শঙ্করপ্রসাদকে দেখতে পেয়ে সে সশব্দে প্রশ্ন করে বসে। শঙ্করপ্রসাদ কোনো উত্তর দেয় না, শুধু একটা অদ্ভুত দৃষ্টিতে তাকায় তার দিকে। ভয়াবহ সে চাউনি, মারাত্মক, বীভৎস। কনস্টেবলটি শঙ্করপ্রসাদের নীরবতা দেখে ক্রুদ্ধ হয়ে ওঠে। পরিষ্কার বাংলায় এবার প্রশ্ন করে, তুমি কে? কোনো উত্তর নেই। প্রচণ্ড অট্টহাসি হেসে ওঠে শঙ্করপ্রসাদ। এক্ষুনি উত্তর না দিলে তোমাকে থানায় নিয়ে যাওয়া হবে। কনস্টেবলের স্বরে দৃঢ়তা। বীভৎস প্রেতের মতোই হেসে ওঠে শঙ্করপ্রসাদ। প্রচণ্ড বেগে লাফিয়ে উঠেই প্রাণপণে কনস্টেবলটির কণ্ঠনালীটা চেপে ধরে তাকে মাটিতে শুইয়ে ফেলে। প্রাণপণে চেষ্টা করে কনস্টেবলটি শঙ্করপ্রসাদের হাত থেকে ছাড়া পাবার জন্যে। কিন্তু শঙ্করপ্রসাদের দেহের শক্তি যেন 10 গুণ বেড়ে গেছে। তার সঙ্গে পাল্লা দেবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে কনস্টেবলটির দেহ। ক্রমশ দেহের শক্তি কমে আসে। মুখখানা রক্তাভ হয়ে ওঠে, তারপর ক্রমশ নীল হয়ে যায়। মৃত। কয়েকটি মুহূর্তের মধ্যে একটি নিরপরাধ মানুষের শেষ নিঃশ্বাস বাতাসকে ভারী করে তোলে। শঙ্করপ্রসাদ হেসে ওঠে যেন পিশাচের অট্টহাসি। কোমর থেকে বের করে একটা বিশাল সুদীর্ঘ ছুরি। তারপর দেহের প্রতিটি অংশ কেটে টুকরো টুকরো করতে থাকে শঙ্করপ্রসাদ। প্রতিটি অংশ কেটে পৃথক পৃথকভাবে রাখে। হাত, পা, মাথা। মুখখানা কুচি কুচি করে কেটে তাকে বীভৎস আকার করে তোলে। কিন্তু সে তখন উন্মাদ। খেয়াল নেই ভোরের হাওয়া কখন পৃথিবীর বুকে পেলব স্পর্শ নিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বিধাতার আশীর্বাদের মতো। পূবের আকাশে শুকতারাটা শঙ্করপ্রসাদের এই ভয়াবহ হত্যাকাণ্ডের সাক্ষ্য বহন করে মিটমিট করে জ্বলতে থাকে শুধু। সারা কলকাতার বুকে বাতাসের মতো দ্রুত ছড়িয়ে পড়ে এই খবরটা। সর্বত্র অসীম চাঞ্চল্য। প্রত্যেকটি নগরবাসীর মনেই বিপুল ভয়ের সঞ্চার হয় ঘটনাটাকে উপলক্ষ করে। এ ধরনের কোনো ঘটনার কথা তারা ইতিপূর্বে কল্পনাও করতে পারেনি। কিন্তু পুলিশের কাছে এ ধরনের ঘটনা নতুন নয়। এ ধরনের আরও অনেকগুলি ঘটনার কথা তারা ইতিপূর্বে জ্ঞাত হবার অবকাশ পেয়েছে, কিন্তু তা এত প্রকাশ্যে ঘটেনি। তাই সাধারণ মানুষ সেগুলি নিয়ে ভাববার অবকাশ পায়নি। এই ঘটনার ভয়াবহতা দেখেই পুলিশ ওসি মিস্টার দেশাই বুঝে নিলেন যে এর সাথে বিখ্যাত ক্রিমিনাল শঙ্করপ্রসাদের যোগাযোগ আছে। কিন্তু তবু কেন এমন ঘটল? শঙ্করপ্রসাদ তো এভাবে প্রকাশ্যে পথের মাঝে পুলিশ কনস্টেবলকে হত্যা করবার পাত্র নয়। একটা সন্দেহ উকি মারতে থাকে মিস্টার দেশাইয়ের মনের মধ্যে। হয়তো অন্য কেউ লোকটাকে হত্যা করে দোষটা শঙ্করপ্রসাদের কাঁধে চাপাবার জন্যে এভাবে কসাইয়ের মতো তাকে টুকরো টুকরো করে কেটেছে। তার কারণও অবশ্য আছে। সাধারণ মানুষ শঙ্করপ্রসাদকে না চিনলেও ক্রাইম জগতে সে একজন সুপরিচিত ব্যক্তি। অনেক ক্রিমিনালই শঙ্করপ্রসাদের খোঁজ খবর রাখে, তাই এটা তাদের কীর্তি হওয়াও বিচিত্র নয়। মিস্টার দেশাই প্রাণপণে চেষ্টা করতে লাগলেন যাতে কোনোভাবে কোনো একটা ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করা যায়, তাহলে কেসটা সলভ করা অনেকটা সহজ হয়ে আসবে। কিন্তু কোথাও কোনো
ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল না। ছোড়া বা ওই ধরনের কোনো জিনিসই ফেলে যায়নি আততায়ী, যার উপর আঙুলের ছাপ মিলতে পারে। অবশেষে ব্যর্থ মনোরথ মিস্টার দেশাই লালবাজারে লম্বা রিপোর্ট দাখিল করতে বসে গেলেন। কিন্তু তখন কি আর কেউ জানত যে প্রখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জিও এই হত্যাকাণ্ডের ব্যাপারে জড়িত হয়ে পড়বে, উন্মোচন করবে বিরাট রহস্যের এই গ্রন্থি? পরদিন কলকাতার প্রত্যেকটি খ্যাত অখ্যাত কাগজের পাতায় খবরটি নিয়ে বেশ কিছু আলোড়ন শুরু হয়েছে দেখা গেল। একটি খবরের কাগজে বের হয়েছিল বিচিত্র নরহত্যা, বিটের কনস্টেবল ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ওপরে নিহত, দেহকে ছিন্ন বিচ্ছিন্ন ও খণ্ড বিখণ্ড করিয়া আততায়ীর পলায়ন। বিগত 23শে ডিসেম্বর রাত্রে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ওপরে একজন বিটের কনস্টেবলকে বীভৎসভাবে হত্যা করা হয়। লোকটি যখন রাস্তার উপরে পাহারা দেবার কাজে রত ছিল, তখন কে বা কাহারা তাহাকে আক্রমণ করিয়া হত্যা করে। তারপরে তাহার দেহকে টুকরো টুকরো করিয়া কাটিয়া রাস্তার উপরে ফেলিয়া রাখিয়া প্রস্থান করে। কনস্টেবলটির মুখ এমন করিয়া কাটিয়া কাটিয়া টুকরা টুকরা করা হয় যে তাহাকে অতঃপর ভালো করিয়া চিনিতেও কষ্ট হইতেছিল। তবে যতদূর মনে হয়, ইহা হত্যাকারী স্বেচ্ছাপ্রণোদিত হইয়াই করিয়াছে। তাহার ইচ্ছা ছিল মৃত ব্যক্তিকে যাহাতে শনাক্ত না করা যায় সেই চেষ্টা করা। আমরা জানি এভাবে কোনো মৃত মানুষকে টুকরো টুকরো করিয়া কাটিবার অভ্যাস আছে একজন ক্রিমিনালের। সেই ক্রিমিনাল শঙ্কর প্রসাদকে পুলিশ আজ পর্যন্ত গ্রেপ্তার করিতে সমর্থ হয় নাই। কোনোদিন হইবে কিনা তাহাও আমাদের অজ্ঞাত। মানুষ যে কোন স্তরে উঠিলে এরূপ পিশাচে পরিণত হইতে পারে তাহা আমরা জানি না। তবে আমরা চাই যত সত্বর হয় খুনি ধরা পড়িয়া উপযুক্ত শাস্তি ভোগ করুক। এই ঘটনায় উত্তর কলিকাতার নরনারী অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত হইয়া পড়িয়াছে। মনে হয় সত্বর খুনিকে গ্রেপ্তার করা না হইলে জনসাধারণের আতঙ্ক আরও বৃদ্ধি পাইবে। পুলিশ বিভাগের অবিলম্বে এই ঘটনাটি সম্বন্ধে তৎপর হওয়া বাঞ্ছনীয়। আর একটি পত্রিকায় বের হয়েছিল, সর্বপ্রথমে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড দিয়ে আগত একটি লরি ড্রাইভার এই ঘটনাটি আবিষ্কার করে। সে ভীত হইয়া ঘটনাটি অবিলম্বে নিকটস্থ পুলিশ স্টেশনে জানায়। তারপর পুলিশ বাহিনী এই ঘটনাটির বিষয়ে তদন্ত করে। এই পর্যন্ত কাহাকেও গ্রেপ্তার করা হয় নাই। বেলা তখন 8:30 হবে। চা আর খাবার শেষ করে প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জি খবরের কাগজের পাতায় মনোযোগ দিয়েছে। এমন সময় টেলিফোনের সশব্দ আহ্বান তাকে বিচলিত করল। রিসিভারটা তুলে দীপক প্রশ্ন করে, হ্যালো, কে কথা বলছেন? উত্তর ভেসে এলো, আমি কাশীপুর থানার ওসি কথা বলছি। হো, আপনি মিস্টার দেশাই? হ্যাঁ, বুঝেছি। কেন আপনি ফোন করেছেন আমাকে? নিশ্চয়ই সেই হত্যাকাণ্ডের ব্যাপারটা নিয়ে। সে কি কথা, আগেই জানলেন কি করে? ওটা ছাড়া সম্প্রতি তেমন কোনো মারাত্মক ঘটনা আপনার এরিয়াতে ঘটেনি, যার জন্য আপনি আমার সাহায্য চাইবেন। হো হো করে হেসে উঠে মিস্টার দেশাই বলেন, ঠিক ধরেছেন আপনি। আন্দাজে ঢিল ছুড়লেও চমৎকার এসে লেগে গেছে কিন্তু সেটা। মাঝে মাঝে কল্পনা শক্তিকে এমন প্রখর না করে তুললে কোনো রহস্যেরই সমাধান করা আমাদের দ্বারা সম্ভব হতো না মিস্টার দেশাই। তা বটে মিস্টার চ্যাটার্জি, কিন্তু কথা হচ্ছে এই যে, আমি যদিও জানি কলকাতার একমাত্র শঙ্কর প্রসাদ নামে একজন ক্রিমিনাল এমনই ধরনের ক্রাইম করতে অভ্যস্ত, তবু মনে কেমন যেন খটকা বাজছে। কেন? শঙ্কর প্রসাদ কখনো প্রকাশ্যে এভাবে হত্যা করেছে বলে জানা নেই আমার। করেনি বলেই যে করবে না এমন কোনো ধরাবাঁধা নিয়ম তো নেই মিস্টার দেশাই, বিশেষ করে ক্রিমিনালদের বেলায়। কিন্তু শঙ্কর প্রসাদের ইতিহাস জানলে আপনি একথা বলতেন না মিস্টার চ্যাটার্জি। সে এমন ক্রাইমই সাধারণত করে থাকে যাতে থাকে সাধারণ মানুষের বিবেকের মৌন সম্মতি। এছাড়া যেখানে সেখানে সিন ক্রিয়েট করতে ভালোবাসে না সে। বুঝলাম। আর কোনো পয়েন্ট? শঙ্কর প্রসাদকে খুঁজে বের করবার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করেছি বটে, কিন্তু তার সন্ধান পাওয়া বড়ই কঠিন ব্যাপার স্যার। আচ্ছা, এই লোকটার কি সত্যই কোনো একটা হোমিসাইডাল ম্যানিয়াক আছে নাকি? কথাটা ঠিক জানি না, তবে মনে হয় কোনো একটা পুরনো ইতিহাস ওর সঙ্গে জড়িত। ওর বিরুদ্ধে প্রথম কোন ইতিহাস আপনার জানা আছে?
সে দীর্ঘ 6 বছর আগের কথা। অনমিত্রা নামে একটি মেয়েকে ও খুন করেছিল। কিন্তু কেন তা জানি না। তাকে হত্যা করে তার দেহের প্রতিটি অংশ টুকরো টুকরো করে কেটে মাটিতে পুঁতে ফেলেছিল। আর ঠিক তার পর থেকেই তার মনের এই পরিবর্তন। কিন্তু আজও কি সে ঠিক তেমনই আছে? হ্যাঁ, জীবনে সব শুদ্ধ 13টি নরহত্যা সে করেছে। যার বিরুদ্ধে তার মনে বিতরাগের সঞ্চার হয় তাকে সে নিঃশেষে হত্যা করে থাকে। এটা হলে বোধহয় 14টা পূর্ণ হবে। অথচ এমন একদিন ছিল যখন সে ছিল বিদ্বান, অর্থবান, সমাজের খুব একটা উঁচু স্থানেই ছিল তার আসন। কিন্তু এর সঙ্গে আপনি অন্য কোনো একটা ব্যাপারকে টেনে আনছেন কেন মিস্টার দেশাই? টুকরো টুকরো করে কাটাটাই তো আর শঙ্করপ্রসাদের সম্বন্ধে নিঃসন্দেহে কোনো কথা প্রমাণ করছে না। তা বটে। মিস্টার দেশাই কেমন যেন চিন্তিত হয়ে ওঠেন। আপনি নিরপেক্ষ মন নিয়ে তদন্ত করুন মিস্টার দেশাই। তবে আমার সাহায্য আপনি পাবেন অন্যভাবে, প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষে। কথাটা ঠিক বুঝলাম না মিস্টার চ্যাটার্জি। হেসে দীপক বলে, এটা একটা অত্যন্ত সাইকোলজিক্যালি জটিল কেস। তাই সাধারণভাবে তদন্ত করে অপরাধীকে খুঁজে বের করবার আশা সুদূর পরাহত। এর জন্য চাই নিখুঁত মনোবিশ্লেষণপূর্ণ মনোভাব। আর সে ব্যাপারে চাই ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক। অদ্ভুত রহস্যময় শোনায় দীপকের কথা। মিস্টার দেশাই নিঃশব্দে রিসিভারটা নামিয়ে রাখেন। উত্তর কলকাতার একটি 4তলা বাড়ি। বাড়িটা বিশাল হলেও বহুদিনের পুরনো, সংস্কার অভাবে কিছুটা জীর্ণ। গোটা বাড়িটাকে টুকরো টুকরো অংশে ভাগ করে সেটা ভাড়া দেওয়া আছে। 4তলার ছোট ঘরখানা নিয়ে যে লোকটি থাকে সেই হচ্ছে আমাদের পূর্ব পরিচিত শঙ্করপ্রসাদ। বেলা 10টা। ঘরের মধ্যে একা বসেছিল শঙ্করপ্রসাদ। এখনকার শঙ্করপ্রসাদকে দেখলে কিন্তু তাকে আর পূর্ব রাত্রির সেই লোকটি বলে বিন্দুমাত্র চেনবার উপায় নেই। এ শঙ্করপ্রসাদ ভিন্ন, সম্পূর্ণ পৃথক। শান্ত, সৌম্য, সুদর্শন একটি মানুষ। চেহারার মধ্যে কেমন যেন করুণতা। ব্যবহার অত্যন্ত ভদ্র, তবে একটু গম্ভীর প্রকৃতির। কিন্তু শঙ্করপ্রসাদ নিজেও জানে না রাত 10টার পর থেকে কেন সে ধীরে ধীরে যেন অন্য একটি মানুষে রূপান্তরিত হয়। সে মানুষটি এ শঙ্করপ্রসাদের থেকে সম্পূর্ণ পৃথক একটি মানুষ। বীভৎসতার রূপ, জঘন্য, ভয়াবহ। এই মুহূর্তের শঙ্করপ্রসাদ নিজেই রাতের সে ভয়াবহ পিশাচটিকে ঘৃণা করে। তার কথা ভাবতে শুরু করলেই যেন আজকের এই মুহূর্তের এই লোকটির মনে জেগে ওঠে একটা তুমুল আলোড়ন, মানসিক অন্তর্দ্বন্দ্ব। কিন্তু তবু রাত ঠিক 10টা বাজবার পরে শঙ্করপ্রসাদ পারে না ঘরে বসে থাকতে। এমনই নিশ্চিন্ত আরামে আর একটি মুহূর্ত কাটানোরও ধৈর্য থাকে না তার। ক্রুদ্ধ পদবিক্ষেপে শঙ্করপ্রসাদ ঘর ছেড়ে বেরিয়ে যায়। বিরক্তি আর অস্বস্তিতে তার সারা দেহ তখন যেন আকুপাকু করতে থাকে। বিদ্রোহী হয়ে ওঠে শঙ্করপ্রসাদের মন। সে তখন ছুটে যায় শহরতলিতে গুন্ডাদের গোপন আড্ডায়, যেখানে মদের গন্ধে ভারী বাতাস গুমড়ে ওঠে নিঃসীম ব্যথায়। জুয়া আর নেশার ছিনিমিনি খেলা চলে। টাকার বড় বড় নোটগুলো পাখনা মেলে উড়তে থাকে হালকা পাখির মতো। আর সেই নোটগুলোকে কেন্দ্র করেই মাঝে মাঝে ঝিলিক মেরে ওঠে চকচকে ছোড়ার শানিত ইস্পাত। মানুষের বুকের তাজা রক্তে দামি নোটগুলো ভিজে ওঠে মাঝে মাঝে। মানুষের বুকের রক্ত। হা হা করে হেসে ওঠে শঙ্করপ্রসাদ। ভয়াবহ প্রেতের পৈশাচিক অট্টহাসির মতো শোনায় তার সে হাসি। তার এই সুদীর্ঘ জীবনে এই একটিমাত্র জিনিসের প্রতি তার কেমন যেন নেশা। মানুষকে আজ শঙ্করপ্রসাদ ভালোবাসতে জানে না। ভালোবাসা? শঙ্করপ্রসাদ ভাবে ও কথাটাকে সে দীর্ঘদিন পূর্বেই তার অভিধানের পাতা থেকে নিশ্চিহ্নে মুছে ফেলেছে। মানুষকে সে হত্যা করতে চায়। রাত ঠিক 10টা বাজার সঙ্গে সঙ্গেই তার বুকের এই ক্ষুধা হয়ে ওঠে উদ্দাম। শঙ্করপ্রসাদ তখন দুর্ধর্ষ। শঙ্করপ্রসাদ অমানুষ। শুধু হত্যাই নয়, মানুষকে টুকরো টুকরো করে কেটে তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করে তার যেন অপার আনন্দ। মৃত মানুষের চোখের বিভ্রান্ত দৃষ্টি তাকে আকর্ষণ করে, তাকে যেন নীরবে আহ্বান জানায়।
জীবনে যে অজস্র মানুষকে সে হত্যা করেছে, তাদের অন্তিম মুহূর্তের সকরুণ দৃষ্টি যেন তার মনের প্রতিটি কোণে জ্বলন্ত অক্ষরে আঁকা আছে। রাত 10টা বাজবার সঙ্গে সঙ্গেই তারা যেন একে একে তার সামনে এসে দাঁড়ায়, তাকে পেছন থেকে আহ্বান জানায়, তাকে বিদ্রূপ করে। ক্ষিপ্ত হয়ে ওঠে শঙ্করপ্রসাদ, বিভ্রান্ত হয়ে পড়ে, কেমন যেন বিপর্যস্ত। সেই ক্রুদ্ধ মুহূর্তে সে যাকে সামনে পায় তাকেই খুন করে বসে। তারপর তার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করেই তার অসীম তৃপ্তি। কিন্তু কেন? ধীরে ধীরে দীর্ঘদিন পূর্বের কয়েকটি ঘটনা শঙ্করপ্রসাদের মনের মধ্য দিয়ে পাক খেয়ে যায়। ঠিক 6টি বছর পূর্বেকার একটি ঘটনা। রাত তখন 10টা, ঠিক কাটায় কাটায় 10টা। একটি মুহূর্ত কম বেশি নয়। ঘড়ির শব্দ তখনও বাজছিল ঢং ঢং। কিন্তু সে শব্দকে স্তব্ধ করে দিয়ে ভেসে উঠেছিল আরেকটি শব্দ, একটি নারী কণ্ঠের করুণ অন্তিম ক্রন্দন, শেষ দীর্ঘশ্বাস। একটি নারীকে স্বহস্তে হত্যা করেছিল শঙ্করপ্রসাদ, আর সেই নারী হচ্ছে অনমিত্রা। কিন্তু অনমিত্রাকে সে একদিন ভালোবাসত। অনমিত্রার নামে একদিন তার দেহে শিহরণ লাগত। কিন্তু কেন সে হত্যা করল তাকে? শঙ্করপ্রসাদের মনে পড়ে সে ঘটনাগুলো। সামান্য কারণে সেই অনমিত্রাকে ভুল বুঝেছিল। একটি যুবককে সে একদিন অনমিত্রার সঙ্গে মিশতে দেখল। এই যুবকটিকে এর আগে সে কখনো তার সঙ্গে দেখেনি। শঙ্করপ্রসাদের মনে তখন থেকেই ভুল ধারণা বাসা বাঁধতে শুরু করল। সে ভাবল, নিশ্চয়ই অনমিত্রা তার সঙ্গে শুধু অভিনয় করেছে। এছাড়া এরকম ঘটনাকে সে তার উত্তেজিত মন নিয়ে আর কিভাবেই বা ব্যাখ্যা করতে পারে। কিন্তু সে সময় শঙ্করপ্রসাদ বিষয়টা নিয়ে ধীর মস্তিষ্কে চিন্তা করবার মতো একটা মুহূর্ত সময় পায়নি। একটু খোঁজ নিলেই সে জানতে পারত যে এই যুবকটি আসলে অনমিত্রার সহোদর ভাই। দীর্ঘদিন বিদেশে থেকে সে সময় ফিরে এসেছিল। তাই সে নিজেই বসে গেল অনমিত্রার বিচার করতে। তার মাথায় তখন যে কোন অন্ধদেবতা এসে ভর করেছিল তা সে আজও জানে না। তাই বুঝি সারা জীবন দিয়ে সে তার অতীত পাপের প্রায়শ্চিত্ত করে চলেছে, করছে অতীত ভুলের সংশোধন। ক্রুদ্ধ মুহূর্তে শানিত ছোড়া দিয়ে সে পরদিন রাত ঠিক 10টায় অনমিত্রাকে স্বহস্তে খুন করেছিল। কিন্তু অনমিত্রা? না, প্রতিবাদ সে করেনি। শঙ্করপ্রসাদের হাতে প্রাণ বিসর্জন দিতেও সে বিন্দুমাত্র কুণ্ঠিত ছিল না। কিন্তু শঙ্করপ্রসাদ সেদিন নিষ্ঠুর। অনমিত্রাকে হত্যা করেই সে ক্ষান্ত হয়নি। নিজ হাতে তাকে টুকরো টুকরো করে কেটেছিল সে। স্বহস্তে শঙ্করপ্রসাদের প্রথম নরহত্যা। তারপর তারপর সে একদিন সব কথা জানতে পারল, বুঝতে পারল নিজের ভুল। ক্ষোভ আর অনুতাপ তার মনকে ক্ষতবিক্ষত করে তুলতে লাগল। দিনের পর দিন কাটে, পুরনো গ্লানি তার মন থেকে এতটুকু মুছে যায়নি। বরং যত দিন কাটে ততই সে যেন দেখে অনমিত্রা প্রতিটি কাজে তাকে অনুসরণ করছে। দিনে দিনে শঙ্করপ্রসাদ যতই অধঃপাতের পথে পা বাড়ায়, ততই যেন মনে হয় অনমিত্রার আত্মা তাকে বাধা দেবার জন্যে আসছে তার পিছে পিছে, তাকে নিরস্ত করবার জন্যে চেষ্টা করছে। কিন্তু তা না পেরে গভীর ব্যথায় গুমড়ে গুমড়ে কাঁদছে। তারপর থেকেই শঙ্করপ্রসাদ খুনি আসামি। রাত ঠিক 10টা বাজবার সঙ্গে সঙ্গেই যেন অভিশপ্ত আত্মারা এসে ভিড় করতে থাকে তার চারপাশে। যতই সে খুন করে ততই তার উন্মাদনা বেড়ে চলে। আর সেই উন্মাদনায় যাদের সে মনে প্রাণে ঘৃণা করে তাদেরই সে খুন করে বসে। কিন্তু এই পুলিশ কনস্টেবলটিই হচ্ছে একমাত্র লোক যাকে বিনা অপরাধে শঙ্করপ্রসাদ খুন করল। আর সেই জন্যেই সে আজ এত বেশি অনুতপ্ত। কিছুতেই সে আর পুরনো শান্তি ফিরে পাচ্ছে না তার মনে। শঙ্করপ্রসাদ ভাবে, যেমন করেই হোক এই অসহনীয় অবস্থা থেকে তাকে মুক্তি পেতে হবে। কিন্তু কেমন করে? তবে কি সে আত্মহত্যা করবে? বিভ্রান্ত শঙ্করপ্রসাদ প্রবল উত্তেজনায় সোজা হয়ে দাঁড়ায়। বিকেল 5টা। দীপক তার নিজের বাড়ির ব্যালকনিতে বসে চিন্তা করছিল।
হাতে তার একখানা ক্রিমিনোলজির বই। অপরাধ তত্ত্বের বইখানার পাতা উল্টে সে খুঁজছিল একটা বিষয়। একটি পাতা এসে সে থমকে দাঁড়ায়। দীপক পড়ে চলে। ক্রাইমের সঙ্গে জড়িত রয়েছে মানুষের স্বার্থ। একটা ইভল ইন্টেনশন মানুষকে ক্রাইমের পথে চালনা করে থাকে। সেই ইন্টেনশন হচ্ছে কিছু একটা অর্থ, সম্পত্তি বা প্রতিপত্তি পাওয়ার লোভ। আবার হঠাৎ ক্রোধ থেকেও একটি মুহূর্তের উত্তেজনায় মানুষ ক্রাইম করে থাকে। তাই ক্রাইমের মূলে স্বার্থ অথবা ক্রোধ, হিংসা ইত্যাদি জড়িত থাকে। কিন্তু নিঃস্বার্থভাবে কেবল মস্তিষ্কের একটা ক্রিমিনাল প্রোপেনসিটি কি মানুষকে ক্রাইমের পথে নিয়ে যেতে পারে না? হ্যাঁ, তাও পারে। দীপক পড়তে থাকে। মানুষের সেই বিশেষ অবস্থাকে বৈজ্ঞানিকরা বলেছেন হোমিসাইডাল ম্যানিয়াক। বিশেষ কোনো একটা আঘাত বা এমনই কোনো একটা মারাত্মক ঘটনা সুস্থ মানুষের মনেও এমনই অবস্থার সৃষ্টি করতে পারে। হয়তো তেমনি বিশেষ অবস্থায় বা বিশেষ সময়ে তার মধ্যে চারা দিয়ে ওঠে এমনই ম্যানিয়াক। কিন্তু পরে আবার সে পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে। আবার অনেক সময় সারা জীবন ধরে তার মনে থাকে এমনই একটা ভাব। দীপক আনমনে ভাবে, শঙ্কর প্রসাদের মনে কি হোমিসাইডাল ম্যানিয়াক বর্তমান? জীবনের কোনো একটি সময়ে কোনো একটি নারীকে সে হত্যা করেছিল বলেই কি তার মনের বর্তমান এমনই অবস্থা? হয়তো তাই। কোনো কোনো মনস্তত্ত্বের বৈজ্ঞানিক বলেছেন এই ধরনের মানসিক বৈকল্যজনিত ক্রিমিনালের শাস্তি হওয়া উচিত নয়, কারণ সে জানে না সে কি করে চলেছে এবং তার পক্ষে প্রয়োজন মানসিক সর্ববিধ স্বাচ্ছন্দ্যের, মানসিক চিকিৎসার। কিন্তু অন্য বৈজ্ঞানিকরা বলেন এরা অপ্রকৃতিস্থ হতে পারে, কিন্তু সম্পূর্ণ উন্মাদ নয়। তাই এদের শাস্তি হওয়া উচিত। মানুষ উন্মাদ অবস্থায় কোনো কাজ করলে তার শাস্তি হয় না বটে, কিন্তু এ অবস্থায় তাকে কখনোই সম্পূর্ণ উন্মাদ বলা যায় না। দীপকের চিন্তায় বাধা পড়ে। চাকর ভজুয়া এসে বলে, একটি মহিলা আপনার সঙ্গে দেখা করবার জন্য অপেক্ষা করছেন। মহিলা? হ্যাঁ, নিচের হলঘরে বসিয়ে রেখে এসেছি। আচ্ছা, তুই গিয়ে তাকে বসতে বল, আমি আসছি। ভজুয়া চলে যায়। দীপক চিন্তা করে, বর্তমান ঘটনাগুলোর সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই তো? কে জানে। দীপক নিচে নেমে আসে। বাইরের হলঘর। একটি মেয়ে চুপচাপ বসেছিল কৌচের ওপর। দীপককে দেখে উঠে দাঁড়ায়। অবিবাহিতা, বয়স বছর 20 কাছাকাছি। নমস্কার মিস্টার চ্যাটার্জি। নমস্কার প্রণতি দেবী। আপনি নিশ্চয়ই অত্যন্ত জরুরি প্রয়োজনে আমার এখানে এসেছেন বুঝতে পারছি। কলেজ থেকে ফিরেই হঠাৎ একেবারে আমার এখানে? সে কি, আপনি এত সব কথা কি করে জানলেন? আর আমার নামই বা? ওই তো আপনার হাতে কলেজ নোটবুক, ওর ওপরেই তো আপনার নাম লেখা দেখছি। আর কলেজ থেকে ফিরে উত্তেজিত হয়ে সোজা আমার এখানে এত তাড়াতাড়ি এসেছেন যে খাতাটা রেখে আসতে পর্যন্ত ভুলে গেছেন। কাজেই আমার ডিডাকশন কি ভুল? সত্যি, আমি তাহলে আপনার উপরে বিশ্বাস স্থাপন করে ভুল করিনি দেখছি। আপনার উপস্থিত বুদ্ধি দেখেই তা বুঝতে পারছি দীপকবাবু। দীর্ঘদিন ধরে আপনার সম্বন্ধে যেসব কাহিনী শুনে আপনার প্রতি আমার মনে বিশ্বাস স্থাপিত হয়েছিল, আজ প্রত্যক্ষ প্রমাণ পেয়ে সে বিশ্বাস আরও অনেক দৃঢ় হলো। কিন্তু ঘটনাটা কি? পরশু সকালে আমার বাবা শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বিশেষ একটা কাজে ব্যারাকপুর গিয়েছিলেন। একটা মস্ত বড় ব্যবসায়ে প্রায় 1 লাখ টাকা তিনি ফাইন্যান্স করবেন বলে মনস্থ করেন। টাকা জোগাড় করবার জন্যেই ব্যারাকপুরে গিয়েছিলেন তিনি। আমাদের অনেকগুলো সম্পত্তি বাড়ি ইত্যাদি বরাহনগরের মহাজন মিশিরজির কাছে বাধা রেখে তিনি টাকাটা আনতে গিয়েছিলেন। কাল সকালে তার ফেরবার কথা ছিল, কিন্তু কাল তিনি ফেরেননি। আমরা উৎকণ্ঠিত হয়ে প্রতীক্ষা করছিলাম। কাল সারাদিন গেল। আজ সকালে নায়েব মশাইকে সেখানে পাঠিয়েছিলাম ব্যাপারটার খোঁজ খবর আনতে। তিনি ফিরে এসেছেন একটু আগে। আমি কলেজ থেকে ফিরে এসে সব কথা তার কাছে শুনলাম। কি শুনলেন? বাবা পরশু রাতেই কাজ শেষ করে টাকা নিয়ে কলকাতার দিকে রওনা হয়েছিলেন। এমনকি বাবার হাতের সই পর্যন্ত মিশিরজি নায়েব মশাইকে দেখিয়েছে। মিশিরজি লোক কেমন? বিরাট ধনী লোক। এর আগেও বাবার সঙ্গে দু একবার আদান প্রদান হয়েছে। কোনো লোক কি এই আদান প্রদানের কথা জানত? অনেকেই জানত, কিন্তু তারা কি করতে পারে? কে কতটা ক্ষতি করতে পারে তা ভেবে লাভ নেই।
আপনি সব কথা নিঃসংকোচে বলে যান। এই আদান প্রদানের ব্যাপার জানতেন নায়েব মশাই। বাবার অন্য পার্টনার হরবল্লভবাবু আর তার বন্ধু ব্রজেনবাবু। তিনি কি ট্রেনে গিয়েছিলেন না বাসে? আমাদের নিজের মোটরে। বাবা নিজেই ড্রাইভ করে নিয়ে গিয়েছিলেন। তার ড্রাইভিং লাইসেন্স ছিল। ড্রাইভার রাখা তিনি কোনোদিনই পছন্দ করতেন না। ভালো কথা। সে গাড়ির কোনো খবর? না, সে গাড়িখানারও কোনো পাত্তা সম্প্রতি পাওয়া যায়নি। পুলিশে ব্যাপারটা ইনফর্ম করেছেন কি? না, জানাবার সুযোগ ঘটেনি এখনো। তাছাড়া পুলিশের ওপর খুব বেশি আস্থাও আমার নেই। আপনার প্রচুর খ্যাতি আমি এর আগে শুনেছি, তাই। কিন্তু তবু পুলিশকে ঘটনাটা জানানো আপনার উচিত, কারণ এত বড় একটা সিরিয়াস কেস পুলিশের ডায়েরিতে থাকা দরকার। আপনি কি তবে এ কেস গ্রহণ করতে সম্মত নন? বিশ্বাস করুন দীপকবাবু, যত টাকা ফিস লাগে আমি দেব, কিন্তু বাবাকে আপনি যত তাড়াতাড়ি পারেন খুঁজে এনে দিন। প্রণতির কথায় আন্তরিকতা ধ্বনিত হয়ে ওঠে। দীপক বলে, কে বলল আমি এ কেসে হাত দেব না? আমি তো সেরকম কোনো কথা আপনাকে বলিনি। তবে পুলিশে ইনফর্ম করতে বললেন কেন? সাধারণভাবে ব্যাপারটা পুলিশকে জানানো উচিত। আমি তদন্তভার গ্রহণ করছি পৃথক ও গোপনীয়ভাবে। সাধারণ লোককে এটা জানাতে চাই না আমি। বুঝেছি। প্রণতি বলে, বেশি জানাজানি হলে আপনার তদন্তে বিঘ্ন ঘটবে। আমি তাহলে নায়েব মশাইকে দিয়ে পুলিশে ইনফর্ম করবার ব্যবস্থা করব। আর দুটি কথা জানতে চাই শুধু। প্রথম হচ্ছে আপনাদের বাড়ির ঠিকানা, আর দ্বিতীয় মোটরের নম্বরটা। বাড়িটার ঠিকানা 48 মনোহরপুকুর রোড, মোটরের নম্বর WBC 760। ধন্যবাদ। অন্য কোনো কিছু জানবার প্রয়োজন হলে পরে আবার আপনার সাহায্য নেব। প্রণতি দীপককে নমস্কার জানিয়ে ধীর পদে পথের উদ্দেশ্যে পা বাড়ায়।